মনির আমার বুকের উপরে বসে আমার গলা টিপে ধরে। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও বিফল হলাম, কারণ ওর শরীরে অসুরের শক্তি। অনেক কাকুতি মিনতি করেও নিজেকে বাঁচাতে পারছি না। হঠাৎ মনির যা করলো তা হয়তো আমার প্রাপ্য ছিল না, হয়তো আমি এটা ডিজার্ভ করি না। আমার নাম সীমা আক্তার। ফ্যামিলিতে মা বাবা, দুই ভাই আর আমি। বাবা সরকারি চাকরি করত, 1 বছর হলো রিটায়ার করেছে। বড় দুই ভাই আমেরিকা থাকে, 2 বছর হলো বিয়ে করেছে। মোট কথা সুখী ফ্যামিলি। আমাদের আর্থিক অবস্থা খুবই ভালো। আমি সবার ছোট, কলেজে পড়ি, সেকেন্ড ইয়ারে। মা বাবা বড় ভাইদের সবার আদরের আমি, সবার চোখের মনি আমি। পড়াশোনায় মোটামুটি ভালো, দেখতে খুবই সুন্দরী, বলে বর্ণনা করা যাবে না। আমাদের কলেজের সেরা ছাত্র হলো মনির। গায়ের রং শ্যামলা বর্ণ, সুঠাম দেহধারী এক যুবক। প্রতি সকালে যোগ ব্যায়াম করে, দেখতে হ্যান্ডসাম। কলেজের অনেক মেয়ে ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু মনির পাত্তা দেওয়ার মতো ছেলে না। সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। গরিব ঘরের ছেলে, মা বাবা কেউ নেই। একমাত্র চাচা আছে, তিনি মনিরের গার্জিয়ান। তাই বড়লোক মেয়েদের থেকে দূরে থাকে, এটা তার মুখের ভাব। মনে মনে কিন্তু বড়লোক মেয়েকেই কামনা করে। সে কলেজের শুরুতে আমার সাথে বন্ধুত্ব করে, ধীরে ধীরে সেটা ভালোবাসার পরিণত হয়। কিন্তু মনির মুখ ফুটে কখনো বলে না। এদিকে আমিও ব্যাকুল হয়ে আছি ওর মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য, কারণ আমি ওকে ভালোবাসি। একদিন বিকেলে মনির আমাকে প্রপোজ করে বলে, সীমা, সেই প্রথম দেখা থেকেই তোমাকে আমার ভালো লাগে। কখন কিভাবে যে ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হলো সত্যি বুঝতে পারিনি। তোমাকে দেখলে আমি তোমার মাঝে হারিয়ে যাই। প্রতি মুহূর্তে তোমার অস্তিত্ব আমার মাঝে বিরাজ করে। এখন কি তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে? আমি মনে মনে খুব খুশি হলাম, আনন্দের শেষ নেই আমার। কারণ আমিও যে ওকে ভালোবেসে ফেলেছি। তাই দেরি না করে অ্যাকসেপ্ট করে নিলাম। আমার মুখে হ্যাঁ শব্দটা শুনে মনির আমার হাত দুটো ধরে বলে, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে। কথা দাও সুখে দুঃখে সবসময় তুমি আমার পাশে থাকবে। আমি বললাম, সারা জীবন তোমার পাশে থাকবো, কথা দিচ্ছি। সেই থেকে শুরু হলো আমাদের ভালোবাসা, একে অপরের কাছে আসা। ধীরে ধীরে একে অপরের প্রতি এতটাই দুর্বল হয়ে পড়লাম, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারছি না। মনির আমাকে বিয়ের কথা বলে, বিয়ের প্রস্তাব নিয়ে চাচাকে পাঠাবে এ কথাও বলে। কিন্তু আমি মনে মনে ভয় পেতে থাকি। এই বিয়ে কোনোদিনও মা বাবা কেউ মেনে নেবে না, কারণ মনির গরিব ঘরের ছেলে। ওর চাচা একজন ট্যাক্সি ড্রাইভার। তারপরও মনির চাচাকে পাঠালো বিয়ের প্রস্তাব নিয়ে। আমার বাবা বিয়েতে রাজি না হয়ে উল্টা মনিরের চাচাকে অপমান করে। আমার কলেজে যাওয়া বন্ধ হয়ে যায়। 1 সপ্তাহ হয়ে গেল আমি কলেজে যাচ্ছি না। কেঁদে কেঁদে সারা বাড়ি মাথায় করছি। মনিরের সাথে দেখা হচ্ছে না, জানি না ও কী অবস্থায় আছে। একদিন আমার বান্ধবী রিমা আমার সাথে দেখা করতে আসে। ওর মারফত মনির বলে পাঠায়, সীমা যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে আমার সাথে পালিয়ে যেতে হবে। জিজ্ঞেস করতে বলল আমি রাজি কিনা। চিন্তা ভাবনা করার সময় ছিল না, কারণ আমিও ব্যাকুল হয়ে আছি মনিরের জন্য। ওকে যে আমি মন থেকে ভালোবাসি। আমি রিমাকে বললাম, ওকে বলবি গাড়ি নিয়ে মোড়ের সামনে দাঁড়াতে। আমি রাত 12টার দিকে ঠিক আসব। সেই কথা হলো। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় মা বাবা ভাইদের কথা ভাবার মতো মন মানসিকতা ছিল না আমার। তখন আমি মনিরকে কাছে পাওয়ার নেশায় উন্মাদ হয়ে আছি। আসার সময় 5 লক্ষ টাকা, 10 লাখ টাকার মতো গহনা নিয়ে আসি। কারণ মনির বলেছিল এখন আমার কোনো চাকরি নেই, তাই আসার সময় কিছু নিয়ে এসো। ভুল যদি করে থাকি তাহলে এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। বেরিয়ে পড়লাম মনিরের কথা মতো। মোড়ের কাছে এসে দেখি মনির ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আসা মাত্রই আর দেরি করল না, দুজনে বেরিয়ে পড়লাম নিজেদের গন্তব্যে। আসার সময় চিঠি লিখে এসেছিলাম, যাতে করে আমাকে না খোঁজে। আমরা দুজন ঢাকা থেকে চট্টগ্রামে চলে গেলাম। সেখানে গিয়ে ছোট্ট একটা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করি। 2 দিন পর আমরা বিয়ে করলাম কাজের অফিসে গিয়ে। আজ আমাদের বাসর রাত। ঘরময় শুধু আমি আর মনির একে অপরের মুখোমুখি বসে আছি। প্রথমে মনির বলে, অনেক সাধনার পর তোমাকে পেয়েছি। কল্পনাও করতে পারিনি তোমার আমার মিলন হবে। ভালোবাসি তোমাকে সীমা, তোমাকে আরও আপন করে পেতে চাই। এই বলে আমাকে জড়িয়ে ধরে। এতদিন বাধা দিয়ে এসেছি, কিন্তু আজ বাধা দেওয়ার কোনো পথ নেই, কারণ আমরা এখন স্বামী স্ত্রী। ওর এখন সম্পূর্ণ অধিকার আছে আমার উপর। মনির আমাকে জড়িয়ে ধরে ঘাড়ে কিস করে। ওর ছোঁয়ায় আমি শিউরে উঠছি। আনন্দের একটা অনুভূতি সারা শরীরে খেলে যাচ্ছে। পরম আনন্দে আমি মনিরকে জড়িয়ে ধরি। এতদিন পর আজ আমাদের ভালোবাসা পরিপূর্ণ রূপ নিতে যাচ্ছে। মনির আমাকে আদর দিয়ে ভরিয়ে দিচ্ছে। এক সময় দুজন দেহের মিলনে লিপ্ত হলাম। সারা রাত আমরা একে অপরকে ভালোবেসে কাটিয়ে দিলাম। এভাবে কয়েকদিন আনন্দে কাটালাম। মনির বলে, এবার একটা চাকরি নিতে হবে, তা না হলে চলবে কি করে। আমি যত টাকা গহনা এনেছি সব মনিরের হাতে দিলাম। তারপর বললাম, তোমাকে চাকরি করতে হবে না, এগুলো দিয়ে ছোটোখাটো একটা বিজনেস শুরু করো, দেখবে ধীরে ধীরে উন্নতি হবে। আমার কথা মতো মনির বিজনেস শুরু করে। দেখতে দেখতে কয়েক বছরের ভেতর মনিরের বিজনেস খুব উন্নত হয়। এখন আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই।
দুজনে সুখে শান্তিতে সংসার করছি। আমাদের বিয়ে হয়েছে ৩ বছর। এই ৩ বছরে মনির আমাকে অনেক ভালোবেসেছে। কখনো মা বাবাকে ছেড়ে আসার দুঃখ মনে আসতেই দেয়নি। কিন্তু সুখ মানুষের জীবনে চিরস্থায়ী হয় না। দুঃখ যে নিজেই প্রস্তুত থাকে সুখকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ জায়গাটা নিজে দখল করার জন্য। আমার কপালেও সেরকম কিছু লেখা ছিল। আগেই বলেছিলাম মনির দেখতে খুবই হ্যান্ডসাম। যে কোনো মেয়ে ওর প্রেমে পড়তে চাইবেই চাইবে। মনিরের সেক্রেটারি শান্তি ছিল খুবই সুন্দরী এবং স্মার্ট। মনিরের সাথে যে কোনো মিটিংয়ে শান্তি সাথে সাথে যেত। এমনকি বাইরে যেতে হলেও শান্তিকে সাথে করে নিয়ে যেত। শান্তি ছিল খুব দুরন্ত চালাক। ধীরে ধীরে মনিরকে নিজের বশে করছে। সব সময় মনিরের গা ঘেঁষে থাকে। সেজে গুজে একদম ফিটফাট থাকে, যাতে করে মনিরের নজর ওর উপর সবসময় থাকে। পুরুষ মানুষ, মেয়ে দেখলে এমনি ফিসলে যায়। তার উপর এত সুন্দর স্মার্ট সেক্রেটারি থাকলে তো আর কোনো কথাই নেই। মনির ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো। শান্তিকে যত দেখছে তত তার প্রতি দুর্বল হয়ে পড়ছে। প্রায় সময় নিজের কেবিনে ডেকে শান্তির সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়। একদিন হাত ধরে, অন্যদিন গায়ে হাত দেয়। কোনো বাধা দেয় না শান্তি। সে আরও উৎসাহ দেয় মনিরকে। মনিরও সুযোগ পেয়ে গেল। একদিন অফিসের কাজে বোম্বাই যেতে হলো। সাথে শান্তিকে নিয়ে যায়। সেখানে কাজের সূত্রে হোটেলে দুজনকে থাকতে হয়। আগে দুজন আলাদা রুম নিত, কিন্তু এবার একই রুম বুকিং করা হলো দুজনের জন্য। রুমে এসে পেছন থেকে শান্তিকে জড়িয়ে ধরে মনির। শান্তি বলে, কি করছেন স্যার, ছাড়ুন। মনির বলে, ছাড়বো না, আজ তোমাকে ভালোবাসবো। শান্তি বলে, তাই বুঝি? মনির বলে, হ্যাঁ তাই। এই বলে শান্তিকে খাটে শুইয়ে দিয়ে আদর করতে থাকে। পরকীয়া যারা করে তাদের চোখে লজ্জা শরম বলতে কিছু থাকে না। এদের মাঝেও নেই। দুজনে উন্মুক্ত হয়ে যৌন চাহিদার খেলায় মেতে উঠল। এসব ব্যাপারে আমি কিছুই জানি না। আমি মনিরকে খুব বিশ্বাস করি। ইদারিং একটু চেঞ্জ হয়ে গেছে ও। ব্যাপারটা আমার নজরে আসে। তবে ততটা গুরুত্ব দেইনি। ভেবেছি অফিসের কাজে হয়তো বিজি, তাই। কিন্তু ধীরে ধীরে যে আমার কপাল পুড়ছে আমি নিজেই জানি না। মনিরকে কিছু জিজ্ঞেস করলে বলে অফিসের কাজে বিজি, তাই তোমাকে সময় দিতে পারছি না লক্ষ্মীটি। কিন্তু আমার মনে সন্দেহ দানা বাঁধতে লাগলো। দিনে না হয় অফিসের কাজে বিজি, বুঝলাম, কিন্তু রাতে? সে তো প্রতি রাতে লেট করে বাড়ি ফেরে। 2টো 2:30টার নিচে তো ও বাড়ি ফেরে না। কোনো কোনো রাত তো আসেই না। রাতে কিসের অফিসের কাজ? না, এভাবে চলতে দেওয়া যাবে না। তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম অফিসে যাব। একদিন অফিসে যাব বলে বের হলাম। অফিসের গেটের সামনে গাড়ি থেকে নেমে দাঁড়ালাম, কিন্তু আমার থেকে অফিসের ভিতরে প্রবেশ করতে হলো না। অফিসের গেটের কাছেই থমকে দাঁড়ালাম। দেখি মনির আর শান্তি একে অপরের হাত ধরে হেসে কথা বলতে বলতে গাড়িতে গিয়ে বসছে। আমি তো দেখে অবাক, মনে মনে খুব কষ্ট পেলাম। তবে আসল ব্যাপারটা এখনও জানা হয়নি। ওরা চলে যাওয়ার পর দারোয়ানকে জিজ্ঞেস করলাম। দারোয়ান আমাকে চেনে। কয়েকবার মনিরের সাথে এসেছিলাম অফিসে। দারোয়ান আমাকে সব খুলে বলে। সব শুনে আমি সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ি। নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। মনিরের ব্যাপারে আমি একই শুনছি। দারোয়ানকে জিজ্ঞেস করলাম, এখন ওরা কোথায় গেল? দারোয়ান বলে, দুপুরে ঠিক এই টাইমে প্রতিদিন বেরিয়ে যায়। দামি দামি হোটেলে দুপুরে লাঞ্চ করে আরও 1 ঘন্টার মতো সময় কাটিয়ে তারপর ফিরে। অফিসের সব কলিগ এই ব্যাপারে জানে। ম্যাডাম, ওদের মাঝে অবৈধ সম্পর্ক আছে। এই যে অফিসের কাজে বাহিরে যায়, সেখানেও স্যার শান্তিকে নিয়ে যায়। বুঝতেই পারছেন এখানে ওদের যে সম্পর্ক, সেখানে গেলে হয়তো এটা আরও দ্বিগুণ হয়ে যায়, কারণ বাধা দেওয়ার মতো কেউ নেই যে। ম্যাডাম, স্যারকে এই রাস্তা থেকে ফেরানোর চেষ্টা করেন। তা না হলে ভবিষ্যতে এই মেয়ে আপনার জায়গা দখল করবে। আমি শক্তিহীনভাবে বসে আছি। শরীরে কোনো শক্তি পাচ্ছি না। সম্মুখে বিপদ, সেটা যেন আমার সামনে দেখতে পাচ্ছি। কোনো রকম উঠে বাসায় চলে আসলাম। নিজেকে রুমে বন্দি করে খুব কান্না করলাম। আর পারছি না আমি। নিজের সবচাইতে প্রিয় জিনিসটা যদি হাতছাড়া হতে থাকে, তাহলে যে কতটা কষ্ট হয় তা বলে বোঝানো যায় না। যার হয়েছে সে একমাত্র বোঝে কষ্টটা কোথায় লাগে। রাত 2টোর দিকে মনির বাসায় ফেরে। তখনও আমি কান্না করে যাচ্ছি। চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। আমাকে এই অবস্থায় দেখে মনির আমার পাশে এসে বসে। আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, কি হয়েছে তোমার, তুমি কান্না করছো কেন? আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কেঁদে উঠলাম। মনির আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। প্রায় অনেকক্ষণ পর স্বাভাবিক হয়ে ওকে ছেড়ে দিলাম। মনির বলে, কি হয়েছে তোমার, তুমি কান্না করছো কেন? আমি মনিরের দিকে অপলকহীনভাবে তাকিয়ে আছি। কি অদ্ভুত না? যে মনে ঘা দেয় সে আবার মলম লাগানোর চেষ্টা করছে, যেন সে কোনো অন্যায় করেনি। আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? আমি বললাম, দেখছি, তোমাকে দেখছি। মনির মুচকি হেসে বলে, আমাকে দেখছো মানে? তুমি কি আমাকে প্রথম দেখছো আজ? আমি বললাম, মনে করো তাই। মনির বলে, কি বলছো আবল তাবল, তুমি ঠিক আছো তো? আমি বললাম, জানি না আমি ঠিক আছি কি না। আমি তখন ওর দিকে তাকিয়ে আছি। মনির আমার হাত ধরে বলে, কি হয়েছে তোমার, এভাবে না থেকে খুলে বলো। আমি বললাম, বলার মতো কিছুই রাখুনি, বলবো কি?
মনির বলে, হেয়ালি না করে কি হয়েছে একটু খুলে বলো প্লিজ। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, এমন ভাব করছো মনে হচ্ছে তুমি কিছুই জানো না। মনির বলে, সত্যি বলছি, তোমার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? মনির বলে, অফিসের কাজে বিজি ছিলাম। আমি বললাম, সত্যি তুমি অফিসে ছিলে নাকি অন্য কোথাও? মনির বলে, অন্য কোথাও মানে? তুমি কি বলতে চাও? আমি তো অফিসে ছিলাম। আমি বললাম, মিথ্যে কথা, তুমি শান্তির সাথে ছিলে ওর বাসায়। তোমার অফিস তো রাত ৮টার পরেই ছুটি হয়ে যায়। আমার মুখে এ কথা শুনে মনির ঘাবড়ে গেল। তারপরও স্বাভাবিক হয়ে বলল, কে বলেছে তোমাকে? সব মিথ্যে কথা। আমি বললাম, আজ দুপুরে কোথায় ছিলে লাঞ্চের সময়? মনির বলে, কেন? আমি তো কেবিনে লাঞ্চ করছিলাম। আমি বললাম, ফের মিথ্যে কথা, তুমি শান্তির সাথে রেস্টুরেন্টে গিয়েছিলে লাঞ্চ করতে। মনির বলে, এ কথা তোমাকে কে বলল? সব ফালতু কথা। আমি বললাম, কেউ বলেনি, আমি নিজের চোখে দেখেছি। মনির আমার কথা শুনে কী বলবে ভেবে পাচ্ছে না। তারপরও কথা ঘোরানোর জন্য বলল, তুমি বাইরে গেলে কখন? আমাকে তো একটিবার বলনি। আমি বললাম, তোমার অফিসে গিয়েছিলাম আজ দুপুরে। অফিসে ঢোকার আগেই তুমি সারপ্রাইজ স্বরূপ আমার সামনে দিয়ে শান্তিকে নিয়ে চলে গেলে গাড়ি করে। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি। শুধু তাই নয়, একে অপরের হাত ধরে চোখে চোখ রেখে হাসি মুখ নিয়ে যাচ্ছ। এখন কি বলবে শান্তির সাথে কতদিনের সম্পর্ক তোমার? মনের মাথা নিচু করে বসে আছে। বুঝতে পারলো ও ধরা পড়ে গেছে। আমি বললাম, আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে, শান্তির সাথে কতদিনের সম্পর্ক তোমার? মনের নিজেকে স্বাভাবিক করে বলে, তুমি যখন জেনে গেছো তাহলে আর গোপন করব না। শান্তিকে আমি ভালোবাসি। ওর সাথে আমার সম্পর্ক ১ বছর হতে চলল। কথাটা শুনে আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না। শটান বসে পড়লাম ফ্লোরে। চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। চিৎকার করে বললাম, কেন এমন করলে আমার সাথে? আমার মাঝে কিসের কমি ছিল? আমি তো তোমাকে ভালোবাসতে কোনো রকম ত্রুটি রাখিনি। তোমাকে বিশ্বাস করে নিজের ফ্যামিলিকে ত্যাগ করে চলে এসেছি তোমার হাত ধরে। একটিবার চিন্তা করলে না, তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচব? কোথায় যাব আমি? কেন এমন করলে আমার সাথে? জবাব দাও। মনির বলে, ভালো লাগা ভালোবাসা যার যার মনের ব্যাপার। কখন কাকে ভালো লেগে যায় বলা যায় না। আর তুমি কান্না করছো কেন? আমি তো বলিনি তোমাকে ছেড়ে দেব। তুমিও থাকবে, শান্তিও থাকবে। এখানে সমস্যা কোথায়? আমি মেঝে থেকে উঠে ওর কলার চেপে ধরে বলি, কোনো দিনও না। আমি ওকে খুন করে ফেলবো। আমি আমার ভালোবাসা কারোর সাথে ভাগ করতে চাই না। তুমি শুধু আমার, আমারই থাকবে। অন্য কারোর হতে দেব না আমি। মনের কলার ছাড়িয়ে নিয়ে আমাকে একটা থাপ্পড় মারে। এই প্রথম সে আমার গায়ে হাত তুলল, তাও একটা বাজে মেয়ের জন্য। মনির বলে, তুমি চাইলেও কিছু করতে পারবে না। আমি শান্তিকেই বিয়ে করব। তাই শুধু শুধু ঝামেলা করো না। এই বলে ঘুমোতে চলে গেল। আমি নির্বোধের মতো বসে আছি মেঝেতে। এ কি আমার মনির? বুঝতে পারছি না। যে কিনা আমাকে পাগলের মতো ভালোবাসতো। একটুখানি জ্বর হলে রাতের পর রাত জেগে আমার সেবা করত। এ কি সেই মনির যে অফিস থেকে এসে আমাকে জড়িয়ে ধরে কপালে কিস করত? যার জন্য সবকিছু ত্যাগ করে নিজেকে সঁপে দিয়েছি। আজ সে আমাকে ছেড়ে অন্য কারোর হতে যাচ্ছে। এটা যে সইতে পারছি না। তারপর থেকে আমার আর মনিরের মাঝে ঝামেলা হতো। প্রায় সময় মনির আমাকে মারতো। আমি অসহায়ের মতো ওর পা ধরে মাপ চাইতাম। বলতাম, আগের মতো হয়ে যাও। তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু শান্তিকে ছেড়ে দাও। ও আমার কথা শুনতে রাজি না। একদিন শান্তির বার্থডে পার্টি ছিল। মনির যায় সেখানে। শান্তির বার্থডে পার্টি, আর মনির যাবে না, এমনটা হয় কখনো? সেদিন খুব ড্রিঙ্ক করে মনির। এতটাই ড্রিঙ্ক করে ওর হুঁশ ছিল না। রাতে একজন বন্ধু ওকে বাসার কাছে দিয়ে যায়। কোনো রকম টলতে টলতে বাড়ির ভেতরে প্রবেশ করে। আমি দেখে ধরতে যাই, কিন্তু আমাকে ধরতে না দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। তাতে করে আমার মাথা ফেটে যায়। আমি রাগ সামালতে না পেরে বললাম, বাজে মেয়ের পাল্লায় পড়ে সত্যি তুমি উন্মাদ হয়ে গেছো। ভুল করেছিলাম মা বাবাকে ছেড়ে তোমার সাথে এসে। আজ তোমার এত পরিবর্তন, আভিজাত্য, অর্থ, সবকিছু আমার কারণে হয়েছে। তা না হলেও হয়তো কারোর গোলামি করতে তুমি এতদিন। যার জন্য তোমার এত সফলতা, আজ তুমি তাকেই আঘাত করছো। তোমার মাঝে মনুষ্যতা বলতে কিছু নেই। জানোয়ার হয়ে গেছো তুমি একটা। এই কথা বলার সাথে সাথে মনির আমার চুলের মুঠি চেপে ধরে বলে, তোর তো দেখছি জবান কেচির মতো চলতে শুরু করেছে। আমার মুখের উপরে জবাব দিচ্ছিস? এত বড় সাহস তোর? আমি সফলতা হয়েছি আমার মেহনতের জোরে। এখানে তোর অবদান কি? আমি বললাম, মেন জিনিসটা আমি দিয়েছি, টাকা। টাকা ছাড়া এই দুনিয়াতে কিছু হয় না। মনির বলে, আচ্ছা, তাহলে তুই টাকা দিয়ে নিজেকে খুব বড় মনে করছিস। আজ তোর বড়গিরি বের করব। এই বলে আমার গলা টিপে ধরে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। মনির গলা টিপে ধরে বলে, এবার তোকে মরতে হবে। জীবনটা বিষিয়ে তুলেছিস তুই আমার। ঘরে আসলেই প্যানপ্যানানি শুরু হয়ে যায়। তোকে মেরে শান্তিকে বিয়ে করে শান্তিতে বসবাস করব। এই বলে আমাকে মেঝেতে ফেলে দেয়। তারপর আমার বুকের উপরে বসে আমার গলা টিপে ধরে। আমার চোখ ঠিকরিয়ে বেরিয়ে আসছে। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে।
চোখে অন্ধকার নেমে আসছে। আমার ছটফটানি দেখে মনিরের মুখে পৈশাসিক হাসি। হঠাৎ পাশে থাকা টেবিল থেকে লোহার ফুলদানিটা নিয়ে আমার মাথায় সজোরে মারে। নিমেষেই আমি মাটিতে লুটিয়ে পড়ি। তৎক্ষণাৎ আমি অজ্ঞান হয়ে যাই। কিন্তু মনির ক্ষান্ত হলো না। আজ সে আমাকে মেরে ফেলবে, পণ ধরেছে। তাই একবার নয়, দুইবার নয়, বারবার ফুলদানি দিয়ে আমার মাথায় আঘাত করতে থাকে, যতক্ষণ না দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যায়। আমি এখন জীবন্ত লাশ হয়ে পড়ে আছি দোতলার মেঝেতে। মনির আমাকে মেরে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। রাতে অনেক দেরি করে ঘুমানোর ফলে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। ঘুম থেকে উঠে প্রথমে আমাকে খোঁজে। রুমে না পেয়ে বেরোতেই যাবে, তখন দেখে আমি রক্তাক্ত অবস্থায় পড়ে আছি। ছুটে এসে আমার লাশের পাশে হাঁটু গেড়ে বসে। বুঝতে পারছে না আমি কিভাবে মারা গেছি। তারপর যখন নিজের গায়ে শার্টের দিকে নজর গেল, তখন ওর কাছে সব ক্লিয়ার হয়ে গেল। এখন কিছুই করার নেই, যা হবার তা আগে হয়ে গেছে। মনির নিজের ভুল বুঝতে পারে, তবে